আমি একটি বিষয়ে প্রাউড ফিল করি যে আমি একজন বীর মায়ের ছেলে। আমি নিজে বীর কিনা আমি তা জানি না, আমি একজন বীর মায়ের ছেলে। আমার মা নিজে আমাকে 1500 টাকা হাতে তুলে দিয়ে বলছিল, বাবা যেদিন পতন হবে সেদিন বাসায় আসবি। দর্শক, স্বাগত জানাচ্ছি শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির পেজে। আমরা জুলাই স্মৃতি কথা নিয়ে আজকের এই আয়োজন। আমাদের আয়োজনে অংশ নিচ্ছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা আরাফাত রহমান তালুকদার। আমরা কথা বলবো তার সাথে। ধন্যবাদ শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতিকে আমাকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং জুলাই নিয়ে আজকের এই স্মৃতিময় এই মুহূর্তে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আসলে এই আন্দোলন কোনো সহজ গল্প ছিল না। এটা আমাদের কিছু কাছের রাজনৈতিক ভাইদের টানা 17 বছরের আত্মত্যাগ, আমাদের ছাত্র জীবনের ক্ষুদ্র সময়ের আত্মত্যাগ, কিছু বিভীষিকাময় গল্প, আমাদের কাছের খুব কাছের ছাত্র ভাই বোনদের হারানোর বেদনা, এবং খুব কাছের মানুষগুলোকে চোখের সামনে রক্তাক্ত হতে দেখা। তো সবকিছু মিলিয়ে যখন আমি এই জুলাইকে স্মৃতিচারণ করতে যাই, তখন আসলে নিজের ভিতরটা ঠিক থাকে না, তবুও স্মৃতিচারণ করতে হয়, যেহেতু এসব আমাদের জীবনেরই, আমাদের এই দেশের, আমাদের এই জাতির জন্য একটি সবচেয়ে স্মৃতিকাতর জায়গা 71-এর পর। তো আমার মূল যে ভাষ্য সেটা হচ্ছে আমাদের শেরপুর জেলায় আন্দোলন নিয়ে। এই শেরপুর জেলা জুলাই ছিল একটি খুবই অন্যতম রণক্ষেত্র, যে শেরপুরের মাটিতে 3 জন শহীদ হয়েছে, এবং ঢাকা শেরপুর মিলিয়ে প্রায় শেরপুর আমাদের শহীদের সংখ্যা 14 জন। তো এই 14 শহীদের ভূমি শেরপুরে আমাদের আন্দোলনের দিনগুলো কেমন ছিল তা আসলে খুবই স্মৃতিকাতর এবং বেদনাদায়ক। সর্বপ্রথম আমরা 13 তারিখে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আন্দোলনের সিদ্ধান্ত নেই। তখন আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের বড় ভাইরা ছিল, আমাদের গভ কলেজের আহ্বায়ক জাকির ভাই ছিলেন, তারপর আমাদের গভ কলেজের বিভিন্ন বন্ধু বান্ধব, ছাত্র দলের কর্মী তারা আনন্দ, আলিম সহ শরীফ ছিল, অনেকেই ছিল। তো তাদের সমন্বয়ে আমরা সর্বপ্রথম আন্দোলনের প্রস্তুতি নেই। কিন্তু আমরা সেদিন আন্দোলন ঠিক করি, আমরা 14 তারিখে আন্দোলন করব। তো সেই হিসেবে 14 তারিখে আন্দোলন হয়েছিল, কিন্তু প্রথম দিন সমন্বয় করে পরের দিন আন্দোলনে যোগ দেওয়ার সময় আমি শেরপুর সরকারি কলেজ গেটে এসে দেখি যে পুলিশের এমন বড় ব্যারিকেড যে শিক্ষার্থী যদি 50 জন হয়, সেদিন পুলিশ ছিল 200 জন। তো সেদিন আমি আর আন্দোলনে যোগদান করতে পারিনি, এবং সেদিনের পর আন্দোলনে যখন দেখেছে পুলিশ যখন কিংবা প্রশাসন যখন দেখেছে যে আমাদের শিক্ষার্থীরা তেমন কোনো শক্ত অবস্থানে নেই, তো সেদিন থেকে আমাদের শিক্ষার্থীরা ভয় পেয়ে মূলত তাদের সে সময় সকল শিক্ষার্থীদের মন নরম, তারা নরম মনের অধিকারী, যার ফলে তারা আর আগানোর সাহস পায় না। কিন্তু 16 তারিখে যখন আবু সাইদ ছাত্রদলের ওয়াসিম ভাই চট্টগ্রামে শহীদ হন, আবু সাইদ শহীদ হন, তাদের শহীদি মৃত্যু দেখার পর আমাদের শেরপুর জেলা ছাত্র সমাজ আর বাড়িতে বসে থাকতে পারেনি। আমাদের সমন্বয়ে বিভিন্ন সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠন ইত্যাদির সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা 17 তারিখ একটি বড় রণাঙ্গন তৈরি করে নিই আমাদের শেরপুরের মোস্ট একটি মেজর পয়েন্ট থানার মোড়ে। তো সেখানে আমরা সর্বপ্রথম ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী দ্বারা আক্রান্ত হই। সেখানে আমাদের সর্বপ্রথমেই অনেকের রক্ত ঝরে। তারপর আমাদের ছাত্র দলের পক্ষ থেকে যে আমাদের একটি শেল্টার দেওয়া হয়, আমরা আক্রান্ত হওয়ার পরেই আমাদের জাকির ভাই ছিলেন, উজ্জ্বল ভাই ছিলেন, আর অনেকেই ছিলেন। তো তাদের সেই শেল্টারের পর আমরা আবার ঘুরে ফিরে দাঁড়াতে সাব্যস্ত হই, এবং আমরা সেদিন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সাথে একসাথে যুদ্ধ করে আমরা সেদিন ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের, ফ্যাসিস্ট বাহিনীর সন্ত্রাসীদের পরাজিত করি। কিন্তু তারপরের দিন আমাদের যে ফেসিবাদী সংগঠনের প্রস্তুতি ছিল আরো ভয়াবহ। তখনও আমি সেভাবে আমি আগে থেকে শেরপুরে, যেহেতু আমি বাইরে পড়াশোনা করেছি, শেরপুরে ছিলাম না, তো রাজনীতিতে আমি তেমন পরিচিত মুখ ছিলাম না, যার দরুন
আমি 18 তারিখে আমাদের আন্দোলনের প্রস্তুতি ছিল, আমি দেখতে বের হই যে আজকের পরিস্থিতি কি। তখন আমরা দেখি যে নিউ মার্কেটে ছাত্রলীগের পোলাপান খিচুড়ি চড়াইছে। তারা খিচুড়ি চড়াই পিকনিকের মতো ভোজ গ্রহণ করতেছে এবং সাইডে বিভিন্ন তারা সশস্ত্র ভাবে প্রস্তুতি নিয়েছে, যার ফলে সেদিন আমরা আন্দোলন না করার সিদ্ধান্ত নেই। কারণ আমরা যেমন চিন্তা করেছিলাম আমাদের দেশের কথা, তেমনি আমরা চিন্তা করেছিলাম আমাদের শেরপুর জেলার তরুণ ছাত্রদের কথা, যাতে তারা আহ এই সন্ত্রাসী ফেসিবাদী বাহিনীর সাথে আক্রান্ত হয়ে তারা যাতে তাদের সুদীর্ঘ সুন্দর ভবিষ্যৎ নষ্ট না হয়। তো তারপরে সেভাবে শেরপুর আন্দোলন তেমনি আসলে আমরা হিমশিম খাচ্ছিলাম যে কিভাবে আমরা আন্দোলনের প্রস্তুতি নিব কিংবা আমরা এক জায়গায় দাঁড়াবো। ছাত্র সংগঠনের নেতারা, আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা সমন্বয়ক ছিলেন তারা, তাই বিভিন্ন ভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা আসলে প্রচুর হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে আমরা কিভাবে দাঁড়াবো। তারপরেও আমাদের তখন মানে আমাদের এমন অবস্থা যে আমরা সমন্বয় খুঁজতেছি, কিন্তু সমন্বয়ক হতে ইচ্ছুক এমন কাউকে আমরা পাচ্ছি না। আসলে সে সময়টা আন্দোলন গড়ে তোলা খুবই কঠিন ছিল। তবুও আমরা 31শে আগস্ট আমরা খোয়ারপাড়ে একটি আন্দোলনের ডাক দেই। সেদিন সকালে আমাদের বর্তমান তৎকালীন যে রানিং আন্দোলনে সমন্বয়ক ছিলেন যারা তুহিন, ফারহান ফুয়াদ তুহিন ভাই, আমাদের মোর্শেদ জিতু ভাই আমাদের সমন্বয়কদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিলেন। তিনি আসলে খুব সিনিয়র না হওয়া সত্ত্বেও আমাদের সমন্বয়ক যারা ছিল আসলে এরা খুবই ছোট বয়সী, আমরা যারা ছিলাম তো সে সময় আমরা খুবই ছোট বয়সী ছিলাম। তো সে সময় জিতু ভাই আমাদের পরে আসা সত্ত্বেও আমাদের সমন্বয় করতে খুবই একটি অন্যতম ভূমিকা পালন করেছেন। এবং এদিকে আমাদের আসলে সমন্বয়ক যে আমরা প্যানেল ছিলাম, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ছিলেন আমাদের জাকির হোসেন ভাই, আমাদের ছাত্রদলের বর্তমান সভাপতি উজ্জ্বল ভাই সহ আরো অনেকে। তো আমরা সেদিন 31 তারিখে আন্দোলন ডাকলেও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে না করা হয় যে তোমরা আন্দোলন ডাইকো না, তোমরা ডাকলে আজকের পরিস্থিতি খুবই খারাপ হবে। তো আমরা ডাকার পরে সেদিন 50-60 জনের বেশি ছাত্র একত্রিত হয় না। পিছনে দেখি আমাদের পুলিশের ব্যারিকেড আমাদের তাড়া করছে, মিনিমাম 150 থেকে 200 পুলিশ হবে। সেদিন আমরা কোন রকম প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা অটোয় তুলে, পিক আপে তুলে, যেভাবে পারি আমরা সাইড করে আমরা নিয়ে একটি সুরক্ষিত অবস্থানে যাই। এবং সেদিন আমরা আখের বাজার, শেরপুর শহরের আখের বাজার এলাকায় একটি ভাটার যে চুল্লি থাকে, সেই ভাটার চুল্লির নিচে, ইটের ভাটার চুল্লির নিচে আমরা যত সমন্বয়ক ছিলাম আমরা সকলে একত্রিত হয়ে সেদিন মিটিং করি এবং কিভাবে কি করা যায় সেটা আমরা প্ল্যানিং করি। তো প্ল্যানিং করার পর সেদিন আমি যখন তখন পর্যন্ত আমি পালাইনি বাড়ি থেকে। সেদিন আমি রিভিল হয়ে গিয়েছিলাম। এর আগে আমি হাইডে থেকে কাজ করেছিলাম, কিন্তু সেদিন আমি রিভিল হয়ে গিয়েছিলাম। তো সেদিন যখন আমি বাড়িতে যাই, আমাদের সমন্বয়ক পরিষদেরই একজন ছিল, সেও গুরুত্বপূর্ণ একজন তৎকালীন একজন গুরুত্বপূর্ণ লোক আমাদের জন্য, নাহিম আহমেদ নিলয়। সে আমাকে কল দিয়ে জানায় যে আরাফাত, তুমি বাসা থেকে পালাও, তোমার ফোন ট্র্যাকে, তোমার আইডি ট্র্যাকে, তুমি যে ফেসবুক গ্রুপটা চালাচ্ছ সেটাও ট্র্যাকে আছে। তো সে মুহূর্তে আমি আমার সেই আইডিটা ডিলিট করে দিই এবং সিমটা ফালাই দিয়ে চলে যাই আমার বাড়ি থেকে। তো আমার আন্দোলনকার সময়ের সবচেয়ে আমার যে ভালো লাগার ঘটনা, আমি শুনি যে আমার সহযোদ্ধাদের কিংবা আমার ছাত্র ভাই বোনদের, তারা যখন আন্দোলনের সময় বাড়ি থেকে বের হতো তাদের মা বোন সবাই আটকাতো, কিন্তু আমি একটি বিষয়ে প্রাউড ফিল করি যে আমি একজন বীর মায়ের ছেলে। আমি নিজে বীর কিনা আমি তা জানি না, আমি একজন বীর মায়ের ছেলে। আমার মা নিজে আমাকে 1500 টাকা হাতে তুলে দিয়ে বলছিল, বাবা যেদিন পতন হবে সেদিন বাসায় আসবি। তো সেটা আমার জন্য খুবই একটা আবেগঘন মুহূর্ত। সেদিন আমি বেরিয়ে এসে আমার মা আমার তোয়াক্কা করেনি, আমার মা তোয়াক্কা করেছিল সেই শহীদদের যারা আমাদের জন্য রাস্তায় এসে জীবন দিয়েছিল। তো সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, আমরা আন্দোলনের প্ল্যানিং সব করি। আমরা 3, 4, 5 তারিখে আন্দোলনের প্ল্যানিং করি, তখন পর্যন্ত আমরা জানি না যে 5 তারিখে আসলে পতন ঘটবে। তো প্ল্যানিং এর পর আমি বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমার প্ল্যানিং অনুযায়ী আমরা 4 তারিখে মাঠে নামি। 4 তারিখে শেরপুর জেলার সে 4 আগস্ট ছিল একটা বিভীষিকাময় দিন। সেদিন আমরা ছাত্র জনতা আমরা সরকারি কলেজ গেটের সামনে অবস্থান নেই। আমাদের সাথে সবাই ছিল। আমাদের সাথে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারাও যুক্ত ছিলেন। তো তারা আমাদের জানায় যে তোমরা শুরু করো, আমরা আছি পিছন থেকে, কারণ আমাদের সামনে যাওয়া সম্ভব নয়।
সামনে গেলে তোমাদের আন্দোলন কলুষিত হতে পারে, তারা আন্দোলনকে একটি রাজনৈতিক ইস্যু হিসেবে দেখিয়ে দিতে পারে। তো সেই অনুযায়ী তারা পিছনে ছিলেন। সেই হিসেবে আমরা আন্দোলন শুরু করি। তো আন্দোলনের সময় আন্দোলন চলছে, এই মুহূর্তে আপামর জনতা, বৃদ্ধ থেকে শুরু করে জোয়ান, মহিলা থেকে শুরু করে যুবতী, যুবতী থেকে শুরু করে তরুণী, তরুণী থেকে শুরু করে তরুণ, সকলে আমাদের পাশে মাঠে নেমে আসে। একটি স্ফুলিঙ্গ, একটি বোম যেমন ব্লাস্ট হয়ে বারুদ সবখানে ছড়িয়ে পড়ে, সেদিন শেরপুর জেলার কলেজ মোড়ের দৃশ্য ছিল তেমন। তো সেই হিসেবে আমরা আন্দোলন অসহযোগ রূপ নিয়েছিল আমাদের শেরপুর জেলার সেই রণক্ষেত্র। তারপর সেখানে হঠাৎ সেনাবাহিনীর গাড়ি যায়। সেনাবাহিনীর গাড়ি আসার আগে দুটি সরকারি ভেহিকেল, যেটা আমাদের দুটি ভাইকে উড়িয়ে দিয়ে চলে যায় আমাদের রাস্তায় অবস্থানরত অবস্থায়, আমাদের মাহবুব এবং সৌরভকে। এই গাড়ি চলে যাওয়ার পরে সেনাবাহিনীর গাড়ি এন্ট্রি নেয়। সেনাবাহিনীর গাড়ি আমাদের কিছু করে না, সেনাবাহিনীর গাড়ি তাদের মতো চলে যায়। তারপরে এন্ট্রি নেয় রুমান ছানু সহ শেরপুর জেলা যত ফেসিবাদের জনক আছে তাদের গ্রুপ, সশস্ত্র বাহিনী নিয়ে তারা আমাদের উপর অ্যাটাক করে। ঠিক আমার সামনেই আমার সহযোদ্ধা, আমার ভাই শহীদ সবুজ, তার মাথার খুলির বা পাশে গুলি লাগে এবং সে জায়গায় মৃত্যুবরণ করে, যা আমার জন্য নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন ছিল। তার একটু পরেই আমি সামনে এগিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে খড়মপুর মোড়ে, সেই গুলাগুলির স্থান থেকে একটু সামনে। আমার মা আমাকে দেখতে এসেছে, আমার মা আমাকে আন্দোলনের মাঠ থেকে নিয়ে যাইতে আসে নাই সেদিন। তো আমরা সেই মেয়ের ছেলে, আমরা লড়াকু জাতি, আমরা 52 আমাদের ভাষার অধিকার কেড়ে নিয়েছি, আমরা 71 আমাদের দেশ স্বাধীন করেছি, 24 আমরা হার মানার পাত্র ছিলাম না। সকল কিছুর মাধ্যমে আমরা 4 তারিখের আন্দোলনে আমরা আহত হয়েছি ঠিক আছে, নিহত হয়েছি ঠিক আছে, কিন্তু সেদিন আমরা শেরপুর দখল করি, শেরপুর থেকে আমরা ফেসিবাদ তাড়াতে সক্ষম হই। তারপরের দিন 5 আগস্ট আমরা জানতাম না যে আমাদের শেরপুর শেরপুর কিংবা আমাদের সরকার পতন হবে কিনা। তো সেদিন 2টার সময় সরকার পতনের আমরা খবর পাই। সেদিন জনতা ছিল খুবই ক্ষুব্ধ, তারা সকল কিছু ধ্বংস করে দেওয়ার জন্য সেদিন উপক্রম। সেই মুহূর্তে আমাকে এবং আমাদের জিতু ভাইকে, তৎকালীন মেজর আহসান স্যার যিনি শেরপুরের দায়িত্বে ছিলেন, তিনি আমাদের জানালেন তোমরা জনতাকে শান্ত করো, এই সরকারের ছুটির ধ্বনি বেজে গেছে। তো সেই অনুপাতে আমরা শেরপুরের মানুষকে মাইকের মাধ্যমে জানাই যে অলরেডি আমাদের সুখবর আসছে, আপনারা শান্ত হন। তবু সেদিন তারা মানেনি, তারা ফেসিবাদের প্রতিটা গৃহে, ফেসিবাদের প্রতি রাস্তানায় সেদিন আগুন ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে বাংলাদেশে যে কিংবা যারা জনতার সাথে বেইমানি করবে, কোন যুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করবে, যারা এদেশের স্বৈরাচারিতা কায়েমের চেষ্টা করবে, যারা এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে কিংবা মুখের ধ্বনি, কিংবা যারা এদেশের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর এবং বিপ্লবীদের জ্বালাময়ী চেতনা কেড়ে নিতে চেষ্টা করবে, তাদের গৃহে কিংবা তাদের ঘরে কিংবা তাদের আস্তানে এভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমাদের আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস।